দীর্ঘ ৪ বছর অপেক্ষার পর আজকে ফাইনালি সেই দিন যখন আমরা আল্লাহর রহমতে বাংলাদেশে বেড়াতে যাচ্ছি। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আর আমি কেমন আছি সেটা তো নিশ্চয়ই আমার ভিডিও কথা শুনেই বুঝতে পারছেন। তো ফাইনালি আজকে সেই দিন আমাদের বাংলাদেশের ফ্লাইটের। আর আজকে আমি আমার এই ভ্লগে আমার ইউকে থেকে বাংলাদেশ যাওয়ার ফ্লাইটে সমস্ত এক্সপিরিয়েন্স আপনাদের সাথে ইনশাল্লাহ চেষ্টা করব শেয়ার করার। এখন একদম ভোরবেলা, সূর্য এখনও ওঠেনি। আমাদের ফ্লাইট সকাল 9টা 50 মিনিটে ম্যানচেস্টার থেকে। তো আমরা যেহেতু লিভারপুল থাকি আমাদেরকে তো বেশ আগে আগে বের হতে হবে, যদিও মাত্র 40 to 45 মিনিটসের একটা কার ড্রাইভ, বাট আমরা অনেক ভোরবেলা উঠে গিয়েছি কারণ এয়ারপোর্টে তো মোটামুটি 3-4 ঘন্টা আগে চেক ইন করতে হয়। সকালে সূর্য তখনও ওঠেনি। আর এত ভোরবেলা নাস্তা করা যায় না, তো আমরা একটু হালকা পাতলা নাস্তা করে বাসা থেকে বের হয়ে যাচ্ছি। এখন আমরা যাব হচ্ছে আমার হাজব্যান্ডের ফ্রেন্ডের বাসায়, মশিউর ভাইয়ের বাসায়। ওনারা আমাদের একই এরিয়াতেই থাকে। তো ভাইয়ার বাসায় আমরা আমাদের গাড়িটাও পার্ক করব, প্লাস হচ্ছে উনি আমাদেরকে ড্রপ অফ করবে এয়ারপোর্টে। তো ফাইনালি আমার বাসাকে বেশ কিছুদিনের জন্য বিদায় দিয়ে আমরা এখন রওনা হচ্ছি। মন খারাপও লাগছে নিজের সংসার ছেড়ে আবার কোথাও যাওয়াটাও একটা অন্যরকম একটা লাইক ফ্রম হোম টু হোম টাইপের যে সিচুয়েশনটা, ওইরকম আর কি। এটা অন্যরকম একটা ফিলিংস। তো এই তো আমরা চলে আসছি মশিউর ভাইয়ের বাসায়। তো খুবই এক্সাইটেড লাগতেছিল ওই সময়টা, বলে বোঝানোর মতো না আর কি। ওখানে যাওয়ার পরে টার্মিনালে ঢোকার অ্যাক্সেসটা আমি বলে দিব। আর ফাইনালি আপুকে বিদায় দিয়ে আমরা এখন ম্যানচেস্টার এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হচ্ছে। আপুরও যাওয়ার প্ল্যান ছিল, কিন্তু আমাদের ফ্লাইট স্কেডিউলটা চেঞ্জ হয়ে যাওয়ার কারণে একটু প্ল্যানে উল্টাপাল্টা হয়ে যায় আর কি। যাই হোক, ফাইনালি আমরা যাচ্ছি। কি যে এক্সাইটমেন্ট কাজ করছিল এই সময়টায়, বলে বোঝানোর মতো না। মানে এটা অন্যরকম একটা খুশি। এই খুশির সাথে না অন্য কোনো কিছুর তুলনা হয় না। কত জায়গায় ঘুরতে যাই, বাট নিজের দেশে 4 বছর যাওয়ার অনুভূতিটার সাথে কোনো কিছুর কম্প্যারিজন হয় না, তাই না? আমার বিশ্বাস যারা আজকে আমার ভিডিও দেখছেন তারাও আমার দেশে যাওয়া নিয়ে অনেক বেশি খুশি। যারা আমার ভিডিও রেগুলার দেখেন, প্লিজ আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগছে। কমেন্ট না করলে আসলে তো আমাদের যোগাযোগের আর কোনো। আর যারা এখন আমার চ্যানেল নতুন আসছেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর কমেন্ট করে লাইক করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগছে। আমরা চলে আসছি এয়ারপোর্টে। এইখানে ট্রলি আনতে গেছে নাইম আর ভাইয়া। তো আমরা যেহেতু অনলাইনে চেক ইন করে ফেলছি, তো সেই কারণে কিন্তু আমাদের একটা কাজ কমে গিয়েছে। এখন আমরা জাস্ট এমিরেটসের কাউন্টারে যাব, যে আমাদের লাগেজ, মেন যে চেকড ইন লাগেজগুলো সেগুলো হচ্ছে আমরা চেক ইন করবো। আর এরপর হচ্ছে সিকিউরিটি ক্রস করলে কিন্তু আমাদের আর কোনো কাজ নাই। তারপর আমরা এমিরেটসে এই যে ব্যাগ ড্রপ সেকশনে আমাদের লাগেজগুলো ড্রপ করে দিই। আমার 2টা লাগেজ আর আমার হাজব্যান্ডের 2টা লাগেজ। তো আমাদের দুজনেরই লাগেজই একটু ওভারওয়েট ছিল। আমারটা 40.5 ছিল আর আমার হাজব্যান্ডেরটা ছিল 41 কেজি। তা আলহামদুলিল্লাহ কোনো অসুবিধাই হয় নাই। আমরা ব্যাগ ড্রপ করার কিছুক্ষণ পরেই দেখি যে অনেক কিউ বাড়তে থাকে। আমরা লাকিলি একটু আগে আগে চলে আসছিলাম, তো কোনো অসুবিধা হয় নাই। ইভেন আমাদের হ্যান্ড লাগেজটাও চেক করে নাই। হ্যান্ড লাগেজ আমাদের দুজনেরই 7 কেজির বেশি ছিল, একটু বেশি ছিল আর কি, 8 কেজির মতো ছিল। বাট আলহামদুলিল্লাহ ওটা চেকই করে নাই। ওটা আমরা জাস্ট সিকিউরিটিতে স্ক্যানারে যা চেক হয়েছে ওইটাই, ওজন নিয়ে কোনো ঝামেলা হয়নি আলহামদুলিল্লাহ। সো এখন পর্যন্ত ম্যানচেস্টার এয়ারপোর্টে আমাদের দুজনের এক্সপিরিয়েন্স আলহামদুলিল্লাহ খুবই ভালো ছিল। সব কিছু খুবই স্মুথলি যাচ্ছিল। ইউজুয়ালি ইন্টারন্যাশনাল ফ্লাইটে 3 ঘন্টা আগে আসতে হয়, আমরাও 3 ঘন্টা আগে আসছি, বাট মনে হচ্ছিল যেন বেশি দ্রুত সব কাজ শেষ হয়ে যাচ্ছে, বেশি আগে চলে আসলাম কিনা। বাট এই ধারণাটা কিন্তু একটু পরেই আমাদের ভেঙে যায়, আলহামদুলিল্লাহ যে আমরা আগে চলে আসছিলাম। আমরা এখন হচ্ছে সিকিউরিটি ক্রস করবো, দাঁড়ায় আছি। মোটামুটি এয়ারপোর্ট অনেক বেশি খালি। সো আমরা এখন সিকিউরিটিটা ক্রস করে ফেললে দেন একটু নিশ্চিন্ত মোটামুটি। দেখা যাক কী হয়। আমরা এখন সিকিউরিটি ইস্টের দিকে চলে আসছি। এখন হচ্ছে সিকিউরিটি এখন ওপেন হয় নাই, বাট আমরা মোটামুটি আগে চলে আসছি। সো একটু ওয়েট করবো আর কি, অসুবিধা নাই। দেরি হচ্ছে, আগে হওয়া অনেক ভালো, কারণ টেনশন লাগে আসলে এসব বিষয়ে। সিকিউরিটিতে প্রচুর লম্বা কিউ ছিল, অনেক মানুষ ছিল, বাট তারপরেও আলহামদুলিল্লাহ আমরা সাকসেসফুলি সিকিউরিটি ক্রস করে ফেলেছি। আর ওইখানে যেহেতু মোবাইলটা আমাকে জমা দিয়ে দিতে হয়, তাই আমি আলাদাভাবে কোনো ভিডিও করতে পারি। সিকিউরিটি ক্রস করার পর এখন আমাদের যে কাজ সেটা হচ্ছে আমাদের ডিপার্চার গেট খুঁজে বের করা। তো আমাদের ফ্লাইটের ডিপার্চার গেটটা তখনও আসলে উঠে নাই, বাট কিছুক্ষণ পরেই আবার স্ক্রিনে উঠে যায়। আর কোন গেট পর্যন্ত পৌঁছাতে কতক্ষণ লাগে সেটাও কিন্তু দেওয়া থাকে। আমাদের গেট
বি বা সি এর মধ্যে ছিল, আমার এখন মনে আসতেছে না ভিডিও এডিট করতে যেয়ে। তো আমরা সোজাসুজি চিন্তা করলাম যে আর সময় নষ্ট না করে আমরা ওই দিকেই থাকি। ওইখানকার যে ওই গেটের কাছে যে ডিউটি ফ্রি শপগুলো আছে ওগুলো একটু এক্সপ্লোর করব, কারণ এখন তো আমাদের আর কোনো কাজ নেই, এখন শুধু বসে বসে আমরা প্লেনের ল্যান্ডিং তারপর টেক অফ এগুলোই দেখব। তারপর একটু হালকা পাতলা ক্ষুধাও লেগে গিয়েছিল, খাওয়া দাওয়া করব আর জাস্ট অপেক্ষা করব কখন আমরা ফ্লাইটে অন বোর্ড হব। এটাই এখন বেশি এক্সাইটিং লাগছিল, মানে সব কিছুই না এই সময়টা এত বেশি ভালো লাগে, এই ফিলিংসটা আসলে বলে বোঝানোর মতো না। আর বাসায়ও ফোন করে আমরা জানাচ্ছিলাম যে আমাদের ঠিক মতো সব কিছু কমপ্লিট হয়েছে, এখন জাস্ট ফ্লাইটে ওঠার অপেক্ষা করছিলাম। মধুর অপেক্ষা বলতে একটা টার্ম আছে না, আমাদের এখন কাটতেছিল সেই একটা সময়, মানে এই যে ওয়েট করতেছি, দাঁড়ায় আছি, হাঁটতেছি, এটাও যে কি মজা লাগতেছিল। আর ক্ষুধাও লেগে গিয়েছিলো, আমরা যেহেতু ভোরবেলা আসছি। আর আপনারা ঘড়িতে আমি জানি না পিছনে টাইম দেখতে পাচ্ছেন কিনা, 8:30 বাজে তখন, আমাদের ফ্লাইট 9:50-এ। তো ভাবলাম একটু খাওয়া দাওয়া করি, একটু কফি টফি খাই। আর তারপরে তো আবার ওয়েটই করতে হবে, বেশ আরও অনেকক্ষণ সময় বাকি ছিল, বাট আমরা খুব এনজয় করতেছিলাম, ডিউটি ফ্রি শপগুলোতে হাঁটাহাঁটি করতেছিলাম। বাট কতক্ষণই আর শপে ঢোকা যায়, আমাদের কেনাকাটাও কিছু নাই, সো বেশিক্ষণ ঘোরাঘুরি করা যাচ্ছিল না। তারপরেও খুবই আনন্দে একটা সময় পার করতেছিলাম, খালি ওয়েট করতেছিলাম কখন ফ্লাইটে উঠবো। আর প্লেনের যে টেক অফ ল্যান্ডিং এই সিনগুলো যে কি ভাল লাগে এই অপেক্ষার সময়টায়, কিন্তু সেমই জিনিসটা কিন্তু বাংলাদেশ থেকে আসার সময় আর ভালো লাগবে না। তাই এখন যতটুকু পারতেছিলাম এনজয় করে নিচ্ছিলাম। We always go out to sea. এটা হচ্ছে আজকের আমাদের এয়ারক্রাফট আর কি, এমিরেটসের বোয়িং 777। এমিরেটসের যে ডাবল ডেকার A380-800 ওইটা হচ্ছে কি পরিমাণ হিউজ আর বিশাল একটা সাইজ, আমার খুব ইচ্ছা ছিল এটাতে ট্রাভেল করার। আর এয়ারক্রাফটের মডেল দেখতে আমার খুবই ভালো লাগে। আর ফাইনালি সেই মহেন্দ্রক্ষণ যখন আমরা বাংলাদেশে যাওয়ার জন্য ফ্লাইটে অনবোর্ড করব, আমাদেরকে কল করা হয়েছে, আমরা গেটের দিকে যাচ্ছি, মানে কি যে এক্সাইটমেন্ট লাগতেছিল এই সময়টা আমি হয়তো ভাষায় প্রকাশ করতে পারবো না। আমাদের ফ্লাইট তো এমিরেটসে ছিল, আর প্রথমে আমাদের এয়ারক্রাফট ছিল হচ্ছে এয়ারবাস, ডাবল ডেকার যে এয়ারবাসটা, কিন্তু আমাদের ফ্লাইটে যেহেতু স্কেডিউল চেঞ্জ হয়ে যায় তো সেই কারণে আমাদেরকে পরে দেওয়া হয় হচ্ছে যে বোয়িং 777। খুবই সুন্দর, কিন্তু আমার খুব ইচ্ছা ছিল যে আমি ডাবল ডেকারটাতে ট্রাভেল করবো, বাট এবার হয় না আর কি, নেক্সট টাইম ইনশাল্লাহ। এই তো আলহামদুলিল্লাহ আমরা প্লেনে উঠে গেছি। আমাদের সিট হচ্ছে 39J এটা টুইন সিট, তো আমাদের পাশে কেউ নাই, মানে লাইক আমাদের দুজনের সিট। অ্যান্ড এই হচ্ছে সুন্দর জাস্ট আনইন্টারাপ্টেড একটা ভিউ। আর প্লেনে ওঠার পর এই তো এমিরেটসে যা যা থাকে আর কি, এখানে ব্ল্যাঙ্কেট দেওয়া, এটা হচ্ছে এখানে পিলো দিচ্ছে একটা, আর হচ্ছে এখানে ইয়ারফোন দেওয়া, সরি কি বলি হেডফোন দেওয়া আর কি, নয়েজ ক্যান্সেলিং হেডফোন। আর এখানে চার্জিং এর বিভিন্ন কোডস দেওয়া। বোয়িং 777-এর এই এয়ারক্রাফটের কনফিগারেশন হচ্ছে 343, আর পিছনের দিকে হচ্ছে 4টা বা 5টা করে টুইন সিট থাকে, মানে জাস্ট দুইজন বসার। তো আমি টুইন সিটসই বুক করেছি, কারণ লম্বা একটা ফ্লাইট ম্যানচেস্টার থেকে দুবাই, দেন দুবাই থেকে ঢাকা, তাই আমি চেষ্টা করেছি দুইজনের আলাদা সিট বুক করার জন্য। তো এখন আমাদের প্লেন হচ্ছে ট্যাক্সিং করছিল, মানে টেক অফ নেওয়ার আগে টেক অফ যে রোলটা করে, তো একটু পরে ইনশাল্লাহ টেক অফ করবে। আলহামদুলিল্লাহ আমরা একদম সুন্দর মতো টেক অফ করলাম। আর টেক অফ করার কিছুক্ষণ পর যে ভিউটা, এটা যে এত সুন্দর, সুবহানাল্লাহ,
প্রচুর সুন্দর ছিল। আর ওয়েদারটা সেই দিন ছিল সবচেয়ে ভালো। সকালবেলার ফ্লাইটে যদি ওয়েদার সুন্দর থাকে তাহলে কিন্তু কোনো কথাই নাই। আর কিছুক্ষণ পর আমরা ইটালির উপর দিয়ে যাচ্ছিলাম। এত সুন্দর লাগছিল, মানে আমি জাস্ট চোখে সরাতে পারছিলাম না, অনেক সুন্দর ছিল, সুবহানাল্লাহ। আমরা এখনো প্রায় 40,000 ফিট উপরে। খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছে অনেক জায়গায়। তো লাইট এখানে ঘুরে দিতেছে আমাদের। আমি বেশ কিছুক্ষণ চেষ্টা করছি কিছু দেখানোর, ইচ্ছা করতেছে না। এখন দেখাচ্ছে আরো 5 ঘন্টা 43 মিনিট লাগবে। তো ফ্লাইটে ওঠার প্রায় 1.5 ঘন্টা মনে হয় এরকম সময় পরে আমাদেরকে মিল সার্ভ করা হয়। আসলে এয়ারক্রাফট যখন একটা নির্দিষ্ট অ্যালটিটিউডে উঠে তারপরেই তো মিলটা সার্ভ করা হয়, সিট বেল্ট খোলা যায় বা ওয়াশরুম ইউজ করা যায় আর কি। তো এটা ছিল আমাদের মেনিউ। আর আমরা যেহেতু সকালবেলা ফ্লাইটে উঠেছি আর ততক্ষণে লাঞ্চের টাইম হয়ে যাবে, সেই জন্য আমাদেরকে একবারে লাঞ্চটাই সার্ভ করা হয়। আর ফ্লাইটে খাবার আমার কাছে কেন জানি ভালো লাগে, আর এমিরেটসের খাবার বরাবরই মোটামুটি অন্য এয়ারলাইন্সের তুলনায় ভালো। আর এটা ছিল আমাদের আজকের মেনু। আমাদের লাঞ্চের মেনুতে 2 ধরনের মেইন মিলের অপশন ছিল, একটা চিকেন দিয়ে আইটেম আর একটা ছিল ল্যাম্ব বিরিয়ানি। আর চিকেনের আইটেমটা স্পিনিচ বা পালং শাক দিয়ে ছিল, তো ওইটা আমি আর নেইনি, আমি ল্যাম্ব বিরিয়ানি নিয়েছি, আমার হাজব্যান্ড ওইটাই নিয়েছে। আর টুকটাক সাথে কিছু সালাদের আইটেম থাকে, কিছু স্ন্যাকিংয়ের আইটেম থাকে, আর টয়লেট্রিজ কিছু দেওয়া থাকে আর কি, ডেজার্ট থাকে। তো এই তো ভালোই মিল ছিল। আর যেহেতু অনেক লম্বা একটা সময় পর মানে ফুল মিল খাচ্ছি, তো সেই কারণে ক্ষুধাও ছিল। আর যেটা বললাম, আমার এয়ারলাইন্সে খাবার খেতে ভাল লাগে আর কি, মানে এই এক্সপিরিয়েন্সটা আমি খুব এনজয় করি। তো মোটামুটি খেয়েছি। সালাডটা ভাল লাগে না একদমই, মানে কেমন জানি ছিল ওইটা, বাট মোটামুটি চেষ্টা করেছি খাবার ওয়েস্ট না করতে। বাট জোর করে প্লেনে বসে অনেক বেশি খাওয়া আমার পক্ষে সম্ভব না, তাই যতটুকু সম্ভব হয়েছে খেয়েছি। তো লাঞ্চ কমপ্লিট করলাম, মোটামুটি যতটুকু সম্ভব হয়েছে খেয়েছি আর কি, আলহামদুলিল্লাহ। আর এরপর হচ্ছে ডেজার্টটা খাচ্ছি। ডেজার্টটা মোটামুটি ছিল, মানে একটু বেশি মিষ্টি ছিল আর কি। আর লাঞ্চ করার পর পেটে আসলে খুব একটা জায়গা ছিল না, আর সত্যি কথা বলতে সবই ছিল চোখের ক্ষুধা। মনে হচ্ছিল যে আমার কম হয়ে যাবে, আমি খেতে পারবো অনেক বেশি, বাট আসলে তা না। মোটামুটি কিছুক্ষণ খাওয়ার পরেই পেট ভরে গিয়েছিল। ওদের পোর্শনসটাও অনেক বেশি ভালোই থাকে। আর চেডার চিজ আমার এরকম খালি খেতে খুবই পছন্দ। আমি বাসায় ওরকম কিনে রাখি, যে কোনো ধরনের বেগেটস বা বান দিয়ে আমি এটা খাই, আমার কাছে খুব ভালো লাগে। লাঞ্চ করার পর বেশ কিছুক্ষণ স্ক্রিনে একটু মুভি টুভি দেখলাম, তারপরে তো আর আমার সময় কাটে না, ঘুমও আসতেছিল। তো মনে হচ্ছিল যদি একটু পা এলায় ঘুমানো যেত খুব ভালো হইতো। বাট একটা দিক দিয়ে আমাদের দুইজনের সিটের বেশ ভালো দিক ছিল, আমাদের পাশের সিটে কেউ ছিল না। আমাদের যেহেতু টুইন সিট, জাস্ট আমাদের দুইজনের সিটই ছিল একদম এই রোটাতে। আর আমাদের পাশের রোতে ছিল হচ্ছে 4টা সিট। তার মধ্যে 2জন এসেছিল এবং ওনারা 2জন মনে হয় বন্ধু বা পূর্ব পরিচিত ছিল, কারণ কথা বলতেছিল অনেক। আর পাশের 2টা সিট একদম খালি ছিল ওনাদের। তো একজন করলো কি, একদম আরাম করে 3 সিট নিয়ে যে লম্বা একটা ঘুম দিয়ে দুবাই পৌঁছাইলো। উনি লাঞ্চ ব্রেকফাস্ট কিছুই করে নাই, মানে ওনাকে দেখে আমার আরো বেশি ঘুম পাইতেছিল। তো আমাদের টুইন সিটগুলো অন্য যে কোনো রেগুলার সিটের চেয়ে অনেক কমফোর্টেবল ছিল, ফ্লাইটও ভালো ছিল। বাট 8 ঘন্টা 6.5 ঘন্টা এক জায়গায় বসে থাকাটা কিন্তু আসলে অনেক বেশি এক্সস্টিং, মানে একটা সময় পর আর ভালো লাগে না। শুরুর দিকেই যা এক্সাইটমেন্ট থাকে, এখনও 3 ঘন্টা বাকি, আমি কি করব, ঘুমও আসতেছে না, বা চেষ্টা করতেছিলাম বেশি না ঘুমাইতে, কারণ দুবাই থেকে আমাদের রাতে ফ্লাইট, আমি চাচ্ছিলাম ওই ফ্লাইটটাই যেন আমি ঘুমাইতে পারি। আমাদের ফ্লাইট আর কিছুক্ষণ পর ল্যান্ড করবে, তো আমি ভাবলাম একটু ওয়াশরুম থেকে আসি। তো এখানে তো ওয়াশরুমে সব কিছুই ফুললি ইকুইপ থাকে, গরম পানি ঠান্ডা পানির ব্যবস্থা, বিভিন্ন জায়গায় বিনস আছে, টিস্যুর ব্যবস্থা, সব কিছু। আর বেবিদের জন্য আলাদাভাবে
মানে ডাইপার চেঞ্জ করারও ফ্যাসিলিটিস আছে এখানে, হ্যান্ড ওয়াশ, হ্যান্ড ক্রিম সব কিছুই দেওয়া, ওয়েট টিস্যু, সো ফুললি ইকুইপড আর কি, ভালো আর ক্লিনও ছিল একদম। আমাদের ফ্লাইট ল্যান্ড করার 1.5 ঘন্টা আগে আমাদেরকে আবার একটু স্ন্যাক দেওয়া হয় আর কি, আইসক্রিম আর হচ্ছে একটা হট কুকি। আর টাইম ডিফারেন্সের কারণে সকালবেলা রওনা হওয়া ফ্লাইট দুবাই পৌঁছাইতে পৌঁছাইতে রাত হয়ে যায়। তো ইউকেতে কিন্তু তখন মাত্র বিকাল হচ্ছে আর আমরা দুবাই পৌঁছাতে পৌঁছাতে একদম রাত হয়ে যাবে। তো আর এই হট কুকিটা এত বেশি গরম ছিল, আমার মনে হচ্ছে যে লাস্টের দিকে ওরা একটা মাইক্রোওয়েভ করে আরও বেশি গরম করে ফেলছে, যেটা খেতে আমার একদমই ভাল লাগে নাই। আর আইসক্রিমটা পেয়ে অনেক ভাল লাগছে, কারণ মানে ফ্লাইটের ভিতর কেন জানি আমার কাছে গরম লাগতেছিল হঠাৎ করে, কিন্তু আইসক্রিমটা পাওয়ার পর খুব ভালো লাগছে। আমার জামাইটাও আমি খাই, কারণ ও আইসক্রিম খুব বেশি খাইতে পারে না। এরকম মানুষ আছে পৃথিবীতে যে আইসক্রিম বেশি খাইতে পারে না, বাট এটা কিন্তু আমার জন্য লাভ হয়েছে, ওর ভাগেরটা আমি খেয়ে ফেলছি। ফাইনালি আলহামদুলিল্লাহ আমরা 8 ঘন্টা পর দুবাই ল্যান্ড করলাম, আর টেক অফ, ল্যান্ডিং সব কিছুই অনেক ভালো ছিল এই ফ্লাইটের। এখন হচ্ছে দুবাই আমাদের প্রায় 6 ঘন্টার মতো লে ওভার। আর দুবাই এখনই 6 ঘন্টা আমরা কিভাবে সময় কাটাবো সেটা হচ্ছে দেখার বিষয়, কারণ এখন অনেক রাত। আমরা এই তো দুবাই এয়ারপোর্টে থামছি, এখন জাস্ট কানেকশনসের দিকে যাচ্ছি। আমাদের ফ্লাইট হচ্ছে রাত 2টার দিকে, তার মানে বোর্ডিং টোর্ডিং এগুলো সব কিছু হয়তো 10:30 এরকম টাইমে স্টার্ট হয়ে যাবে, দেখি 12টার দিকে স্টার্ট, আমার খেয়াল আসতেছে না। সো দেখা যাক কি হয়। এই হচ্ছে অবস্থা, মাত্র তো আসলাম আর খুবই খালি এখন পর্যন্ত, যা দেখতেছি এয়ারপোর্ট খুবই খালি। এই সাইডটা অ্যাটলিস্ট অনেক বেশি খালি, সো বাকি দিকে কীরকম জানি না। কানেকশন সাইন যেদিকে আমরা ঠিক ওই দিকেই যাচ্ছি। দুবাই এয়ারপোর্টে নেমে যে জিনিসটা দেখে সবচেয়ে বেশি খুশি হয়েছে সেটা হচ্ছে এটা। তো আমাদের মুসলিম কান্ট্রিগুলোতে কিন্তু ডিরেক্ট এরকম পানি লাইনের সাথে হ্যান্ড বিডের থাকে, বাথরুমে সেটা ইউজ করা যায়, বাট ইউকেতে যেহেতু মুসলিম কান্ট্রি না, সো এটা ব্যবস্থা নাই, আবার ডিরেক্ট পানি লাইনের সাথে ইউজ করা যায় না। আমরা যেভাবে ইউজ করি সেটা হচ্ছে এক্সট্রা কিনে নিই, দেন বেসিন বা আমাদের বাথটাবের পানি লাইনের সাথে এটা অ্যাড করে দিই আর কি। যাই হোক, আশা করি কেউ এটা খারাপভাবে নেবেন না। দেশের বাইরে স্পেশালি নন মুসলিম কান্ট্রিতে বাথরুমের ইস্যুটা হয়তো সবাই জানেন। কিছুক্ষণ এদিকে সেদিকে হাঁটাহাঁটি করলাম, গোল্ডের সেকশনে একটু দেখলাম কী কী আসছে, যদিও আমি কিছুই কিনতেছি না, বাট এমনি জাস্ট একটু ঘুরে দেখা। নেক্সট ফ্লাইটে ওঠার আগে ভাবলাম একটু খাওয়া দাওয়া করি, প্লাস ক্ষুধাও লাগছে, তো আমরা চলে আসছি শেকে। তো এটা হচ্ছে দুবাইয়ের মোটামুটি বেশ পপুলারই একটা ফুড চেইন। তো আমরা বার্গার অর্ডার করছিলাম, আর আমরা ডিরেক্ট পেমেন্ট করছি। আমরা যে ব্যাংকটা কার্ডটা ইউজ করি, তো সেখানে ডিরেক্ট পেমেন্ট করা যায়, কারেন্সি অটোমেটিক ইয়ে করে নেয়। একটা রেস্টুরেন্টে এসে খাওয়ার জন্য আর কি বসলাম। এটা হচ্ছে শেক শ্যাক, এটা মোটামুটি তো পপুলার। তো বার্গার নিছি, খুব ক্ষুধা লাগছে আসলে, আর টায়ার্ড লাগছে, সবচেয়ে বড় কথা হচ্ছে এটা। অনেক কেমনে যে এখন এই 6 ঘন্টা পার করবো এক আল্লাহই জানে। 6 ঘন্টা নয়, শুধু 4 ঘন্টা, 4 ঘন্টা আমাদের ওয়েট করতে হবে। হ্যাঁ আমরা নামাজ কাজে নামাজ অনেক টাইম যাবে, এরপরে লাস্টের 1.5 আওয়ার তো প্রসেসে যাবে। হ্যাঁ হ্যাঁ, নামাজের রুমে আমরা ভালো টাইম দিতে পারবো। একটু বোরিং লাগবে, বাট এই স্টেতে ঘুমানোর কোনো অপশন নাই। হ্যাঁ, জাস্ট ফ্লাইটে আমাদেরকে ঘুমাতে ফ্লাইটে ওঠার পর ঘুমাইতে হবে। ফ্লাইটের মজা। এগুলোতে কেমন বার্গার, বাট আমাদের বাংলাদেশের যে বিফ বার্গার টেস্ট, এটা আমি কোনোখানেই পাই না। মানে সব জায়গায় কেমন যেন একটা অদ্ভুত একটা স্মেল লাগে, মানে ওই স্মেলটা আমার ভালো লাগে না, যেটা মানে বাংলাদেশের বার্গারে, বিফ বার্গারে নাই। আমি নিয়েছি হচ্ছে চিকেন বার্গার। ইউকের কথা বলতেছো? হ্যাঁ, এখানেরটাও এরকম, আমি মুখেও দিলাম মাত্র, একটু ডিফারেন্ট কেমন জানি নাই। ইউকের গুলোতে আসলে বিফ থাকে না, ল্যাম্ব দেয়। ল্যাম্ব হ্যাঁ। খাওয়া দাওয়ার কিছুক্ষণ পর আমরা চলে যাচ্ছিলাম হচ্ছে নামাজের রুমে।
তো দুবাই এয়ারপোর্টে তো আলহামদুলিল্লাহ সব জায়গায় জায়গায় সব ধরনের গেটের কাছে কাছেই নামাজের প্লেস থাকে। নামাজের জায়গায় নামাজ পড়লাম, আর হচ্ছে অনেকক্ষণ অপেক্ষাও করলাম, একটু পা ছড়াই একটু রেস্টও করলাম। এটাতে যে কি রিল্যাক্স লাগছে বলে বোঝানোর মতো না। জাস্ট ইনফরমেশনের জন্য বলি আর কি। তো এরকম ফ্লাইটে থাকলে নামাজ অনেক সময় মিস হয়ে যায়। তো আমি ওই টাইম অনুযায়ী যে নামাজটা কাজা হয়েছে সেটা পড়লাম, আর হচ্ছে দুবাই এয়ারপোর্টে নামার পর দুবাইয়ের যে লোকাল টাইম ওই হিসেব করে আমি এশার নামাজ পড়েছি। তো বাকিটা তো এখন আল্লাহ কবুল করার মালিক। আর দুবাই এয়ারপোর্ট যে কত বড় সেটা তো নিশ্চয়ই সবাই জানেন। আমাদের যে টার্মিনাল থেকে ফ্লাইট ধরতে হবে ওই টার্মিনালে যেতে আমাদেরকে এখন একটা ট্রেন নিতে হবে, যেটা এয়ারপোর্টের ভিতরেই। সো আমরা এখন ট্রেনের জন্য রওনা হব। এইখানে থেকে হচ্ছে যে আমরা ফার্স্টে লিফটে উঠে উপরে যাব, তারপর হচ্ছে উপর থেকে হচ্ছে ট্রেন দিয়ে আমরা আমাদের টার্মিনালে পৌঁছাবো আর কি। থাকবে। Which way? এই সবগুলো একই দিকে যাবে নাকি? আচ্ছা, বিএনসি গেট। এদিকে হ্যাঁ হ্যাঁ নাও। So, আমরা এখন ট্রেনে নিছি, দেন আমরা আমাদের টার্মিনাল 3-তে যাবো ট্রেন Please নিয়ে। hold on. Train is departing. Usually, at WZN. Next stop, Gates B. দুবাইয়ে ডিউটি ফ্রি সব কিছু সব, বাট আমার কোনো এনার্জি নেই এগুলো এক্সপ্লোর করার আসলে। এখন জাস্ট মনে হচ্ছে জাস্ট একটু ঘুমাই, একটু আরাম করে বসি। আমরা আর সময় ওয়েস্ট করি নাই আর কি। আমরা জাস্ট এখন আমাদের যে বোর্ডিং গেট ওই গেটের ওইখানে ওইখানে একটু ওয়েট করব আর কি। একটু রেস্ট করার চেষ্টা করব কিছুক্ষণ, কারণ আর কোনো এনার্জি ছিল না। তো বাসায়ও ফোন করে আমরা জানাইলাম যে আমরা ঠিকমতো আছি, পৌঁছাইছি, কারণ এখানে যেহেতু দুবাই ওয়াইফাইটা তো কাজ করতেছিল, খুবই ফাস্ট একটা ওয়াইফাই। তো এখানে কিছুক্ষণ মোবাইল স্ক্রল করলাম, ভিডিও এডিট করার চেষ্টা করলাম, বাট কোনো কিছুতেই মন দিতে পারতেছিলাম না। আর এক্সাইটমেন্টও কাজ করতেছিল, টায়ার্ডনেসও ছিল, সব মিলে একটা জগা খিচুড়ি সিচুয়েশন। তো ফাইনালি কিছুক্ষণ পর আমাদেরকে আবার ডাকে অনবোর্ড করার জন্য, সিকিউরিটির জন্য। আর দুবাই এত বেশি কেওটিক, মানে আমি জানি না বাংলাদেশের উদ্দেশ্যে যারা যারা দুবাই আমাদের ফ্লাইটে ছিল, অনবোর্ড করার আগেই সবাই কিউ ধরে দাঁড়াচ্ছিল, এবং কোনো মানে কিউ মেনটেনও করতেছিল না, মানে খুব কেওটিক অবস্থা। ইভেন এয়ারপোর্টের যে স্টাফরা, এয়ারলাইন্সের যে স্টাফরা এগুলো হ্যান্ডেল করতেছিল, সবাই খুবই বিরক্ত হচ্ছিল বাংলাদেশিদের উপর। এটা আসলে নিজের দেশের জন্য যে কত বড় একটা অসম্মানের, এটা বলে বোঝানোর মতো না। যাই হোক, কোনো একদিন হয়তো এইসব চেঞ্জ হবে, সেই সুদিনের অপেক্ষায়। ইতিমধ্যে আমি কিন্তু টেক অফ করে ফেলেছি আমরা। আর এই সময়টায় আমি কোনো এক্সাইটমেন্ট ফিল করতে পারতেছিলাম না, কারণ আমি অনেক ঘুমের ঘরে ছিলাম। বাট এখন ভিডিও এডিট করার সময় আমার সেই গুজবাম্পসটা মনে হচ্ছিল ফিল করতে পারতেছি, কারণ আর কয়েকটা ঘন্টা পর বাংলাদেশের মাটিতে ইনশাল্লাহ। আর এরপর আমি হচ্ছে ফ্লাইটে ওঠার পর ঘুমিয়ে যাই, কিছু স্ন্যাক দেওয়া হয়, আমি এগুলার দিকে আমার কোনো হোশ ছিল না, তাই আমি কিছুই রেকর্ড করতে পারি নাই। ভালো বললে ভুল হবে, মোটামুটি রকমের একটা ঘুম দিয়ে আমি উঠি। ওঠার কিছুক্ষণ পরে আমাদের ল্যান্ডিংয়ের টাইম হয়ে যায়। পৌঁছাতে পৌঁছাইতে আমরা একদম সকাল 8:40 বা সামথিং এরকম ছিল। আমাদেরকে ব্রেকফাস্ট সার্ভ করে দেয়। এগ অমলেট, এটা হচ্ছে মাটন পরোটা, এটা হচ্ছে লেন্টিল কারি, ডাল বোঝা যাচ্ছে, এটা হচ্ছে একটা ক্ষীর, এখানে হচ্ছে ফ্রুটস, এখানে হচ্ছে একটা কেক, আর এটা মনে হয় কোনো একটা বনরুটি হবে, আর বাটার, জুস, সব কিছু দেওয়া। মাটন পাওয়াটা দিয়ে ডাল চচ্চড়িটা ভালোই লেগেছে। আমি ঘুমের ঘোরে না থাকলে হয়তো ব্রেকফাস্টটা অনেক এনজয় করে খেতে পারতাম। আসলে মিথ্যে মিথ্যে বলে তো লাভ নেই, আমি অনেক ঘুমের ঘোরে ছিলাম। তো যাই হোক, তাও কোনো রকম খেয়েছি। ফ্রুটসগুলো খেতে ভালো লাগতেছিল, ঠান্ডা ঠান্ডা ছিল। আর লাউ কদুটা মোটামুটি ছিল, কোনো রকম শেষ করেছি আর কি। আর সবচেয়ে ভালো লাগে এমিরেটসের এদের এই মেটাল কাটলারিগুলা, কারণ প্লাস্টিকের কোনো কিছু ইউজ করে না, ব্যাপারটা আমার কাছে খুবই ভালো লাগে। এটা এখন, এটা হচ্ছে একটা ক্ষীর, দেখা যাক কেমন হয়।
খাওয়া দাওয়া করে আর একটু ঘুমানোর চেষ্টা করি। তারপর হঠাৎ করে ক্যাপ্টেন অ্যানাউন্স করে যে আমরা নাকি একটু পরে বাংলাদেশে ল্যান্ড করব। আর এটা শুনে ঘুম টুম সব পালায় গেছে। কি যে এক্সাইটমেন্ট লাগছিল, জানালা দিয়ে দেখছিলাম বাংলাদেশের দিকে একটু 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 করে আগাচ্ছি। এই যে মোমেন্টটা কি যে খুশির, মানে বলে বোঝানোর মতো না। আমরা ল্যান্ড করতেছি হচ্ছে সকাল 8:40 বাংলাদেশ টাইম। তখন অদ্ভুত আনন্দ, আর মনে মনে দোয়া করতেছি যে লাগেজগুলো ঠিক মতো পেলেই হয় এখন। The morning and outside temperature is 24 degrees Celsius. Please keep your seatbelt fastened and your personal electronic devices turned off or in flight mode until the seatbelt sign has been switched off. Before leaving us today, for your safety, please take cautions when opening the overhead locker and remember to check your seat area for any personal belongings. Thank you for flying Emirates. We hope that you enjoyed your flight and we look forward to seeing you again very soon. Good morning. আলহামদুলিল্লাহ, আল্লাহ দরবারে লাখ লাখ শুকরিয়া, আমরা সেফলি ঢাকায় এসে পৌঁছেছি। আর ফ্যামিলিকেও জানানো হয়েছে, সবাই তো অলরেডি গাড়ি টাড়ি নিয়ে এসে ওয়েট করতেছে আমাদের জন্য। আর আল্লাহর মধ্যে আমাদের লাগেজটাও আমরা খুব সুন্দর মতো পেয়ে যাই, কোনো লাগেজ হারায় নাই, নষ্ট হয় নাই, কিচ্ছু নাই। একটু টাইম লাগছে, তো বেশিক্ষণ না, মোটামুটি আধা ঘন্টার মধ্যে আমরা লাগেজ পেয়ে যাই। তো এখন যাচ্ছি বাসার দিকে। কি যে এক্সাইটমেন্ট আর খুশি, এই খুশির সাথে কোনো কিছু তুলনা হয় না। আশা করি আমার এই বাংলাদেশ জার্নি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। বাংলাদেশে আমার এনজয় করা মুহূর্তগুলো দুই ফ্যামিলির সাথে চেষ্টা করবো আপনাদের সাথে শেয়ার করার জন্য যতটুকু পারবো আর কি। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই অনেক ভালো থাকবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।